হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা এসিএস এর এইচএসসি 2024 এর ইংলিশ ফার্স্ট পেপারের যে প্লেলিস্ট আমরা বানাচ্ছি সেটার একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার টপিক হলো গিয়ে সামারি। এটা নিয়ে তোমাদের অনেকের মধ্যে অনেক প্রশ্ন ছিল, অনেকে আমাদেরকে কমেন্টে লিখছো এই টপিকটা নিয়ে আলোচনা করার জন্য। সো দিস ভিডিও ইজ ফর ডিসকাসিং দ্য ইম্পর্টেন্ট টপিক সামারি। ওকে, সো এই ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে কিভাবে কি লিখবা না লিখবা এইসব গাইডলাইন এক্সাম্পল দেওয়ার আগে একটু হালকা করে আলাপ করে নিতে চাই হোয়াট ইজ সামারি। দেখো, সামারি জিনিসটা আসলে কি, আমি যদি এটাকে খুব ইজি বাংলায় বলি, এটা হলো কোনো একটা ঘটনাকে সার সংক্ষেপ করে আমি বলবো। তো দেখো, তোমরা যখন তোমাদের এইচএসসি এক্সামে আসে এই টপিকটা, এটা নিয়ে তোমরা অনেকে ভয় পেয়ে যাও, ঘাবড়ে যাও, বা অনেকে ভাবো এই বিষয়টা খুব ডিফিকাল্ট, কিভাবে আনসার করবা না করবা। তো দেখো, আমি তোমাদের খুব সহজ কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে আসলে সামারি জিনিসটা কি। দেখো, তোমরা কিন্তু তোমাদের ডেইলি লাইফে প্রতিদিনই কিছু না কিছু জিনিস সামারি করে থাকো। সাপোজ তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। ধরো, আজকে রাতে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ হয়েছে। তো তোমার একটা ফ্রেন্ড হলো গিয়ে ম্যাচ দেখে নাই। সো এর পরের দিন তুমি স্কুলে গেছো, ওর সাথে তোমার আলাপ হইতেছে, ও তোমাকে আস্ক করলো যে দোস্ত বল, বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে কি হয়েছে না হয়েছে বল। তো এখন কি তুমি ফুল ম্যাচের লাইন বাই লাইন ডিটেল কি বলবা? এটা তো বলবা না। তুমি কি বলবা? তুমি বলবা জাস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলা, মেইন পয়েন্টগুলা তোমার নিজের ভাষায় বলবা। এটাই সামারি। তারপর ধরো, সাপোজ তোমার আরেকটা ফ্রেন্ড একদিন হলো গিয়ে ক্লাস মিস করলো, সে ক্লাসে আসতে পারে না অসুস্থতার জন্য, খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস মিস করলো। এর পরের দিন এসে ও তোমাকে আস করলো যে দোস্ত, স্যার ক্লাসে কি পড়াইছে। তো তুমি কি একদম 1 ঘন্টার ক্লাস পুরাটা বলবা? না, পুরাটা বলবা না। তুমি একদম খুব ছোট ছোট করে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ইজিলি ভাবে, ইজি ওয়েতে তোমার নিজের ভাষায় বলবা। এটাই সামারি। ঠিক আছে। তারপর ধরো তুমি আজকে হলো গিয়ে বাসায় আসতে আসতে দেখলা যে রাস্তায় কিছু একটা হয়েছে। সাপোজ সাপোজ দুইটা রিক্সাওয়ালা মারামারি করতেছে। ঠিক আছে। তো তুমি তারপর গেলা তোমার ফ্রেন্ডদের সাথে, গিয়ে বললো যে দোস্ত আজকে কি দেখছি জানো, এটা এটা দেখছি। মানে কি, তুমি দেখো, তুমি তোমার দৈনন্দিন জীবনে প্রতিদিনই অনেক জিনিস হলো গিয়ে সামারি করতেছো। তোমার আশেপাশে যা ঘটতেছে, ক্লাস হইতেছে কিনা, নিউজ, কোনো একটা স্পোর্টস ইভেন্ট, ঠিক আছে, অনেক কিছু তুমি তোমার ভাষায় অল্প করে বলো অন্য মানুষকে। এটাই সামারি। এই জিনিসটাই যখন আমাদের এইচএসসি পরীক্ষায় আসে, আমাদের পরীক্ষায় কি আসে, আমাদের পরীক্ষায় একটা প্যাসেজ দিয়ে দেয়। ওই প্যাসেজটাকে আমাদেরকে বলে হলো গিয়ে সামারাইজ করতে। সো আমরা এখানে কি করব, ওই প্যাসেজটা পুরাটা আগে পড়বো, খুব ভালো মতো পড়বো। দেখো, আমি কিন্তু অন্য প্রত্যেকটা ভিডিওতে বলছি আমরা আগে প্যাসেজ পড়বো না, আমরা আগে পড়বো প্রশ্ন। কিন্তু এইটাতে আমরা আগেই হলো গিয়ে প্যাসেজ পড়বো। একবার না বুঝলে 2-3 বারে পড়বা পুরা প্যাসেজ। পুরা প্যাসেজের মাধ্যমে কি বুঝাতে চাচ্ছে তোমাকে, কি বলতে চাচ্ছে, কি মেসেজ দিতে চাচ্ছে, পুরা জিনিসটা যাতে তোমার একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া মাথায় থাকে। তারপর তুমি জাস্ট ওই জিনিসটাকে অল্প কথায় নিজের ভাষায় প্রেজেন্টেবল ওয়েতে লিখবা। ওইটাই হলো সামারি। আসো আমরা দেখি আমরা এই জিনিসটা অ্যান্সার করার সময় আর কি কি টপিক মাথায় রাখবো। হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট, নো স্পেসিফিক ডিটেলস আনলেস এসেনশিয়াল। দেখো, তোমার স্পেসিফিক কোনো ডিটেলস উল্লেখ করতে হবে না। ধরো, সাপোজ তোমাকে যে প্রশ্নটা দিল একটা হিস্টোরিক্যাল একটা ইভেন্ট, ঠিক আছে, ধরো 1757-এর পলাশি ওয়ার, এটা নিয়ে। সো এইটা নিয়ে যখন তুমি লিখবা, আচ্ছা, সাপোজ ধরো এটা নিয়ে তুমি যখন আলাপ করবা কারোর সাথে, তুমি কিভাবে আলাপ করবা, যে নবাব সিরাজউদ্দৌলার সাথে রবার্ট ক্লাইভের যুদ্ধ হয়েছে, এই হয়েছে, মীর জাফর এই করছে, তাই না? তুমি জাস্ট ঘটনাগুলা এক্সপ্লেন করে যাবা। তুমি কি ডেট লিখবা একদম যে 1957 সালের 23 জুন এটা হয়েছে, এই জায়গাতে এটা হয়েছে? তুমি একদম স্পেসিফিক স্পেসিফিক ডিটেলস বলবা তুমি যখন একজনের সাথে আলাপ করতেছো? বলবা না। ঠিক আছে, আমি জাস্ট এখানে ইনসিডেন্টগুলো বর্ণনা করে যাব, এক্সপ্লেন করে যাব। আমি এখানে কোনো ডিটেলস আনবো না, এখানে কোনো ডেট আনবো না, কোনো জায়গার নাম আনবো না। ঠিক আছে। ওকে, তারপর দেখো কি বলছে, বি বি কনসাইজ, নট ওয়ার্ড। এই যে এতক্ষণ ধরে যা বলতেছি, আমি অল্প কথায় আমার ভাষায়, অল্প কথায় আমার ভাষায়। সো এটার জন্য আমরা মোটামুটি একটা বলে থাকি আমরা একটা জিনিস, টোটাল প্যাসেজের টোটাল প্যাসেজের 1/3 অংশ, টোটাল প্যাসেজ এর 1/3। কিন্তু এইটা যে তোমার হলো গিয়ে ফার্স্টে প্যাসেজের গিয়ে ওয়ার্ড কাউন্ট করে দেন এটার 1/3, এমন না। তুমি জাস্ট চোখের আন্দাজে রাফলি যতটুকু 1/3 হয়, একদম যে অ্যাকিউরেট 1/3 হওয়া লাগবে এমনও না। তোমার 10-20 ওয়ার্ড বেশি হতে পারে, কমও হতে পারে। এটা নিয়ে তেমন কোনো বাধা ধরা নিয়ম নাই, বাট আমরা স্ট্যান্ডার্ড মোটামুটি আমরা
ইজিলি বোঝানোর জন্য বলি, টোটাল প্যাসেজের 1/3 অংশ আমরা লিখবো সামারি। ওকে, তারপর আমাদের কি করতে হবে? তারপর আমাদের মেনটেন এ গুড প্যারাগ্রাফ স্ট্রাকচার। একটা ভালো স্ট্রাকচার ওয়াইজ মেনটেন করতে হবে। এখন ভালো স্ট্রাকচারটা কি আসলে? আমরা যখন কোনো একটা কিছু লিখি, আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখি, বা আমরা যখন একটা স্টোরি লিখি, ওটার ভালো স্ট্রাকচারটা কিভাবে হয়? এক নম্বরে দেখো, ফার্স্টে হলো গিয়ে টপিক সেন্টেন্স দিয়ে আমাদের শুরু করতে হয়। একটা লাইন আমাদের লিখতে হয়, আমি এখানে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমার জিনিসটার থিমটা কি, ওইটাকে আমার এক লাইনের মধ্যে লিখতে হয়। ফার্স্টের লাইন টপিক সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য থিম। ঠিক আছে, আমি একদম স্টার্টিং একটা সেন্টেন্স দিব, বিগিনিং একটা সেন্টেন্স দিব, ওই টপিক ওই সেন্টেন্সটা দিয়ে আমি থিমটা আইডেন্টিফাই করব। ওকে, তারপর আমার গেল 1 নাম্বার লাইন, গেল টপিক সেন্টেন্স গেল। তারপরে আসে আমার হলো সাপোর্টিং সেন্টেন্সেস। মানে ওই যে 1 নাম্বার যে লাইনটা আমি লিখছিলাম, ওইটা আমি কি লিখছিলাম? পুরা প্যাসেজের থিমটা লিখছিলাম। তারপর ওই থিমটাই যে আমার আসল থিম, ওইটা আমি কিভাবে এক্সপ্রেস করব? ওই থিমকে সাপোর্ট করে এইরকম জিনিসপত্র আমি মূল প্যাসেজ থেকে নিয়ে আমার সামারিতে লিখবো। ঠিক আছে, কিন্তু এখানে আমার আরেকটা জিনিস মেনটেন করতে হবে, আমার অর্ডার মেনটেন করতে হবে। আসল প্যাসেজে যেই টপিকটার পর যেই টপিক, যেই টপিকের পর যেই টপিক, আমার হলো গিয়ে সামারিতেও টপিকের অর্ডারটা একই রাখতে হবে। কিন্তু টোটাল ওয়ার্ড কাউন্ট, টোটাল সেন্টেন্স কাউন্ট, এইগুলা কিন্তু হবে আমি যা লিখবো সামারিটা, তো এটাতে অনেক কম। তো এখানে ইম্পর্টেন্ট জিনিস হলো সেম অর্ডার মেনটেন করতে হবে আমার। তারপর দেখো লাস্টে কি বলছি, আমি বলছি কনক্লুডিং সেন্টেন্স। লিখলা সব কিছু, দেন তুমি 1 লাইন বা 2 লাইনের মধ্যে একটা সুন্দর একটা গিয়ে ফিনিশিং দিবা, গিয়ে প্রপার ফিনিশিং, যাতে তোমার ওই লাইনটা, যাতে মানে আমি যখন দেখবো বা পড়বো, ওই লাইনটা পড়ে যাতে আমি বুঝি হ্যাঁ তোমার যে যা লিখতেছো সামারি, এটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম হলো গিয়ে অনেক সুন্দর করে একটা কনক্লুডিং সেন্টেন্স দিবা, যেটার মাধ্যমে একটা প্রপার ফিনিশিং হয়ে যাবে। তারপর দেখো একটা অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস, ডু নট কপি ডিরেক্টলি। একদম প্যাসেজ থেকে হুবহু লাইন কখনোই তুলে দিবে না। ডু নট কপি, নেভার নেভার, এটা কখনোই করবে না। ওই প্যাসেজেই যা বলা আছে, ওই প্যাসেজে হয়তোবা অনেক কঠিন ভাষায় বলা থাকবে, ওই প্যাসেজে হয়তোবা অনেক ডিফিকাল্ট ভোকাবুলারি ইউজ করা থাকবে, কোনো টেনশন করার কিছু নেই। তুমি ওই জিনিসগুলোকে তোমার ভাষায় এক্সপ্লেন করবা। কখনোই ওই যে প্যাসেজটা থেকে লাইন এনে ডিরেক্টলি বসায় দিবা না। তারপর কি হচ্ছে, মেনটেন কোহেরেন্স। হ্যাঁ, কোহেরেন্স মানে কি? কোহেরেন্স মানে হলো গিয়ে সামঞ্জস্য। ঠিক আছে, কোহেরেন্স মানে হলো গিয়ে সঙ্গতি। তার মানে তুমি যখন একটা লাইনের পর আরেকটা লাইন লিখবা, যাতে কখনোই জিনিসটাকে খাপ ছাড়া না মনে হয়, যে একটা লাইনের পর আরেকটা লাইন যখন আমি পড়তে যাব, আমার যাতে না মনে হয় যে এখানে মাঝখানে একটা বিশাল গ্যাপ পড়ে গেছে। ঠিক আছে, পুরা যেই জিনিসটা পুরা মানে তুমি যেই জিনিসটা লিখবা প্যারাগ্রাফ বা সামারি, ওই টোটাল জিনিসটার মধ্যে যাতে একটা কোহেরেন্স থাকে, এক লাইনের পরে আরেক লাইন যাতে অটোমেটিক্যালি আসে। ঠিক আছে, এটা গেল আরেকটা পয়েন্ট। দেন লাস্টে হলো বি অবজেক্টিভ। এখন দেখো অবজেক্টিভ মানে কি? আচ্ছা, অবজেক্টিভ ভার্সেস হলো গিয়ে সাবজেক্টিভ, এই দুটা বিষয় নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে। এটা হলো অবজেক্টিভ ভার্সেস সাবজেক্টিভ। অবজেক্টিভ মানে হলো যেই জিনিসটার ব্যাখ্যা সবার কাছে একরকম। অবজেক্টিভ মানে হলো যে জিনিসটার ব্যাখ্যা সবার কাছে একই রকম। ধরো আমাকে যে প্যাসেজটা দিল, ওই প্যাসেজে হলো গিয়ে মানে যেই মানে ওই প্যাসেজে যিনি অথর, উনি যা বলতেছেন আমার কিন্তু ওইটাই বিশ্বাস করতে হবে, ওইটাকে আমি আমার ভাষায় লিখতে হবে। এইখানে আমি আমার অপিনিয়ন কি, আমি কি চিন্তা করতেছি না করতেছি, আমার বিচার বিবেচনা বুদ্ধি দ্বারা আমি কি কি বুঝতে পারতেছি, ওইসব কিন্তু আমি কিছু আনতে পারবো না। এখানে আমি সাবজেক্টিভ হতে পারবো না, এখানে আমার অবজেক্টিভ হতে হবে। ঠিক আছে, অবজেক্টিভ মানে হলো এই জিনিসটা নিয়ে প্রত্যেকে একই রকম ভাবে চিন্তা করবে, জিনিসটা একদম ফিক্সড। বাট সাবজেক্টিভ জিনিস হলো, ধরো অনেক রকম জিনিস আছে যেটা নিয়ে এক একজনের অপিনিয়ন এক এক রকম। অনেক রকম, ধরো বিভিন্ন রকম কি বলা যায়, মোরাল অনেক জিনিসপত্র। ঠিক আছে, টপিক এগুলো নিয়ে হয়তো বা এক একজনের এক এক রকম অ্যান্সার, এক একজন এক এক রকম ভাবে চিন্তা করে। তুমি যদি 10 জনকে অ্যান্সার করো, 10 জন মানে তুমি যদি একটা জিনিস 10 জনকে জিজ্ঞেস করো, 10 জন হয়তো বা 10 রকম জিনিস বলবে। এইটাকে বলা হয় হলো গিয়ে সাবজেক্টিভ। ঠিক আছে, তো আমরা অবজেক্টিভ ভার্সেস হলো সাবজেক্টিভ জিনিসটা কি মিন করে বললাম। আমি যখন সামারি লিখবো, তখন আমার অবজেক্টিভ হতে হবে। এখানে আমি আমার কোনো অপিনিয়ন দিতে পারবো না যে হ্যাঁ এই যে প্যাসেজটা এখানের মধ্যে এই জিনিসটা অনেক ভালো, এই জিনিসটা আমি সাপোর্ট করি, এগুলো আমি লিখতে পারবো না। ওকে, তো চলো এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো।
আমি দুইটা স্টোরি নিয়ে আসছি তোমাদের জন্য। ওই স্টোরিটাই আমি ফার্স্ট এক্সপ্লেন করবো, এক্সপ্লেন করে কিভাবে কি লিখতে হবে ওইটা আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, দেখো এক নম্বর স্টোরিটা বলছে কি, আরবান এগ্রিকালচার নিয়ে বলছে। আরবান এগ্রিকালচার কি, ওইটা আমাদের কিভাবে হেল্প করতেছে না করতেছে, ঠিক আছে। তো মোটামুটি স্টোরিটা আমি তোমাদের বলি স্টোরিটা। সো এই স্টোরিটা দিয়ে আমাকে মোটামুটি বোঝাচ্ছে আরবান এগ্রিকালচারটা আমাদের আধুনিক যুগে অনেক বিখ্যাত হয়ে উঠছে, ঠিক আছে। তো এটার মাধ্যমে আমরা শহরগুলোর মধ্যেও খাবার উৎপাদন করতে পারতেছি, যে জিনিসটা আমাদের অনেক রকম বেনিফিট দিচ্ছে, যে আমাদের হলো কি বলে কার্বন এমিশন কমাচ্ছে। তারপর আমাদের গ্রাম থেকে শহরে ধরো এগ্রিকালচারাল প্রোডাক্ট নিয়ে আসার যে ওভারঅল একটা হ্যাসেল, ওই জিনিসটাও কমাচ্ছে। এই জিনিসটা আমাদের অনেক রকম ইকোনমিক্যালি হেল্প করছে, সোশ্যালি হেল্প করছে, টেকনিক্যালি হেল্প করছে। দেখো এখানে ওইখানে অনেক মানে এই জিনিসগুলা বলাই আছে ডিটেল। যেমন ধরো যে এখানে, ঠিক আছে, এই লাইনটার মাধ্যমে আমি কি বোঝাচ্ছে, এই লাইনটার মাধ্যমে বোঝাচ্ছে আরবান এগ্রিকালচার কিভাবে ইকোনমিক্যালি আমাকে হেল্প করছে, ঠিক আছে। ইকোনমিক্যালি আমাকে কিভাবে হেল্প করছে, দেখো এইখান থেকে আমার হলো গিয়ে এই পর্যন্ত বলছে আমার ইকোনমিক্যালি কিভাবে হেল্প করছে। তারপর সোশ্যালি কিভাবে হেল্প করতেছে এটা বলছে আমার এইখান থেকে শুরু করে সোশ্যালি, হ্যাঁ একদম এই পর্যন্ত বলছে, ঠিক আছে। তারপর হলো গিয়ে টেকনোলজিক্যালি আমাকে কিভাবে হেল্প করতেছে ওইটা আমার এইখান থেকে স্টার্ট করছে বলা, ঠিক আছে। তো এরকম বেসিক্যালি মানে আমার অনেক রকমের কি 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 জিনিস দিয়ে আমাকে অ্যাডভান্টেজ দিতেছে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে। তোমরা সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো জিনিসটার। তোমরা সবাই পুরো প্যাসেজটা হলো গিয়ে পড়বা, দেন কি বোঝানোর চেষ্টা করতেছে এটা বুঝাবা, ঠিক আছে। তো তোমরা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও নেক্সট স্লাইডে যাওয়ার আগে, আর তোমরা হলো গিয়ে ফুল প্যাসেজটা একবার নিজেরা পড়বা, ঠিক আছে। ওকে, তো আই হোপ স্ক্রিনশট নিছো সবাই। নেক্সট লাইনে আমি যাই। হ্যাঁ দেখো, এইটা হলো গিয়ে আমার আরবান এগ্রিকালচারালের যেই প্যাসেজটা ছিল সেটার সামারি। দেখো আমি আগে কি বলছিলাম, আমি ফার্স্টে একটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু করব। ফার্স্টে একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিব। দেখো যে এখানে আমার ফার্স্টে একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিছে। কি বলছে, আরবান এগ্রিকালচারাল কালচার ইজ revolutionizing urban landscape by integrating local food production with sustainable practices. দেখো এই লাইনটা যদি আমি পড়ি, এই লাইনটা পড়লে কি পুরা প্যাসেজটা আমার কি নিয়ে আলোচনা মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে না, ঠিক আছে। আমি এই 1 নম্বর লাইনটা যে পড়ছি কি বুঝতে পারতেছি, আরবান এগ্রিকালচার হলো আমার লোকাল ফুড উৎপাদনের যে জিনিসটা, আর এটার সাথে হলো গিয়ে সাস্টেনেবল প্র্যাকটিসের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। এন্ড ওই জিনিসটা হলো গিয়ে আস্তে আস্তে রিভলিউশন হইতেছে ওই জিনিসটার একটা আরবান এগ্রিকালচারের মাধ্যমে। তো কি ফার্স্ট হলো গিয়ে টপিক সেন্টেন্সটা আমি খুবই সুন্দর মতো আনতে পারছি এখানে। এখন দেখো আমি তো এখানে সব হলো গিয়ে রেডিমেড নিয়ে আসলাম, আগে থেকে স্টোরি মেক করে নিয়ে আসলাম। এখন তুমি এক্সামে গিয়ে জিনিসটা কিভাবে অ্যান্সার করবা। তোমার দেখো 1 নম্বর লাইনে তোমার 1-2টা ওয়ার্ড খুবই অ্যাট্রাকটিভ ইউজ করতে হবে। তেমন মানে একদম খুব অ্যাট্রাকটিভ না হলেও মোটামুটি লেভেলের অ্যাট্রাকটিভ, যাতে ধরো তোমার 1 নম্বর লাইনটা পড়েই যে খাতা দেখবে তিনি যাতে একটু ইমপ্রেসড হন, তিনি যাতে একটু বুঝতে পারেন যে না তুমি আসলে কি নিয়ে লিখতেছো, ওইটা নিয়ে তোমার আইডিয়া আছে, অ্যান্ড তুমি প্রপার হলো গিয়ে সেন্টেন্সের স্ট্রাকচার মেনটেন করতে পারো, তুমি কোনো গ্রামাটিক্যাল ভুল ছাড়া সেন্টেন্স লিখতে পারো, ঠিক আছে। এই জিনিসটার মধ্যে তোমরা ধরো 1-2টা একটু ধরো একটু আকর্ষণীয় ওয়ার্ড, একটু কোনো একটা নাইস অ্যাডভার্ব, কোনো একটা নাইস অ্যাডজেক্টিভ, এগুলো ইউজ করবা, ঠিক আছে। আর চেষ্টা করবা এক লাইনের মধ্যে কিভাবে কম কথায় তুমি এক লাইন যে অনেক বড় করে ফেলবে একদম 30-40 ওয়ার্ড এমনও করা যাবে না। 15-20 ওয়ার্ডের মধ্যে একটা লাইন লিখবা, যেই লাইনটার মাধ্যমে তোমার টপিক সেন্টেন্সটা ফুল যে থিমটা আসে, তাহলেই দেখবা যে তোমার হলো গিয়ে ফার্স্ট একটা গুড ইমপ্রেশন যদি তুমি আনতে পারো, তোমার ওভারঅল হলো গিয়ে যে মার্ক সামারিতে 10 মার্ক, 10 মার্কের মধ্যে একটা ভালো একটা মার্ক হলো গিয়ে আমাদেরকে দিতে পারে। তো দেখো আমি লিখলাম টপিক সেন্টেন্স, দেন আমি কি বলছিলাম আগে যখন মানে আমি আগের আগের পেজটা যখন পড়ছি, আমি কি এখানে বলছিলাম না অনেক রকম দিক থেকে আমাকে হেল্প করতেছে, ইকোনমিক্যালি, সোশ্যালি, টেকনোলজিক্যালি, ঠিক আছে। দেখো তুমি এখানে দেখো ইকোনমিক্যালি কত, প্রায় 2.5 লাইন লেখছে। পরে দেখো সোশ্যালি কত, প্রায় 3 লাইন। টেকনোলজিক্যালি আর অনেক কিছু লেখছে। আমি এখন কি করব, প্রত্যেকটা জিনিসকে 1 লাইন করে লিখবো, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসকে 1 লাইন করে লিখবো। এই যে তুমি এখন দেখো এখানে আমি কি করছি, এনভায়রনমেন্টাল কি কি বেনিফিট আছে ওই জিনিসগুলোকে আমি দেখো এই এই পর্যন্ত লিখলাম, ঠিক আছে। এই পর্যন্ত লিখলাম, ফুল স্টপ। তো দেখো এখানে যে জিনিসটা 2.5-3 লাইন ছিল, ওইটা আমি 1 লাইন লিখলাম। ওই যে আমি আগে বলছিলাম না টোটাল প্যাসেজের 1/3। তার মানে কি আমি প্রতি 3 লাইন বা 4 লাইনকে আমি 1 লাইনের মাধ্যমে আনবো।
তারপর দেখো এই যে এটার পর থেকে আমি শুরু করে দিলাম ইকোনমিক্যালি কি কি হেল্প করছে আমাদের, ইট বুস্ট লোকাল ইকোনমিক্স বাই ক্রিয়েটিং জবস অ্যান্ড লোয়ারিং ফুড কস্ট, এই জিনিসটা আমাদেরকে আরবান এগ্রিকালচার ইকোনমিক্যালি হেল্প করে। ঠিক আছে, তারপর দেখো সোশ্যাল কিভাবে হেল্প করে আমাদেরকে, এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করলাম, এক এক লাইনের মধ্যে লিখলাম। ওইখানেই যা ছিল, আমি কিন্তু এখানে কোনো কিছু নতুন আনতেছি না, আমার কোনো অপিনিয়নও দিতেছি না, একদম ওইখানে যা ছিল এই 3টা লাইন আমি অনেক মনোযোগ দিয়ে পড়লাম, দেন আমি দেখলাম 3টা লাইনকে আমি কিভাবে অল্প কথা 1 লাইনের মধ্যে আনতে পারি, ওইটাই আমি লিখলাম জিনিসটাকে। তারপর দেখো এই যে পরে কি বলছে, টেকনোলজিক্যালি। ঠিক আছে, তো দেখো আমার মোটামুটি আগের প্যাসেজটা কি ছিল, আরবান এগ্রিকালচারের ভূমিকা, আরবান এগ্রিকালচারের ইম্পর্টেন্স। সো প্রত্যেকটা আলাদা আলাদা ইম্পর্টেন্সকে আমি এক লাইনের মধ্যে আইনা ফেললাম। ঠিক আছে, তাহলে আমার কি, আমার হলো গিয়ে সাপোর্টিং সেন্টেন্স যেগুলো, ওইগুলোও শেষ। ওকে, তাহলে দেখো আমি এখানে কি বললাম, আমার প্রত্যেকটা আলাদা আলাদা টপিক, ইকোনমিক্যাল টপিক, সোশ্যাল টপিক, টেকনোলজিক্যাল টপিক, এনভায়রনমেন্টাল টপিক, প্রত্যেকটা বিষয়ে আমাকে আরবান এগ্রিকালচার জিনিসটা কিভাবে হেল্প করতেছে আমি জিনিসটা লিখলাম। আমি জিনিসটার হলো গিয়ে সাপোর্টিং সেন্টেন্সগুলো কিন্তু আমার লেখা ডান। এখন আমি কি করব, আমি প্রপার একটা ফিনিশিং দিব, আমি প্রপার একটা কনক্লুশন দিব, যেই কনক্লুশনটার মাধ্যমে আমি পুরা প্যাসেজটা একটা সুন্দর এন্ডিং, যে লাস্টে এসে কি ডিসিশন ওই যে অথর উনি দিছেন, বা উনি লাস্টে এসে কি বলে হলো গিয়ে শেষ করতে চাইতেছেন, এই জিনিসটা আমি লিখবো এখানে। ঠিক আছে, এখানে কিন্তু আমার আবার বলতেছি অবজেক্টিভ হতে হবে, আমি আমার অপিনিয়ন দিতে পারবো না যে হ্যাঁ আমি মনে করি লেখক যা বলতেছেন তা ঠিক, অথবা আমি মনে করি ওই লেখক যা বলতেছেন তার সাথে এটা অ্যাড করলে আরো বেটার হয়, ওই জিনিসগুলোও কিন্তু অপিনিয়ন দেওয়ার স্কোপ আমার এখানে নাই। ঠিক আছে, তো দেখো এখানে দেখো এই পর্যন্ত হলো আমার গিয়ে কি গেল, সাপোর্টিং সেন্টেন্সগুলো গেল, এইখান থেকে আমার হলো হলো গিয়ে ফিনিশিং শুরু হলো। ঠিক আছে, এইখান থেকে ফিনিশিং শুরু হলো এখান থেকে। দেখো তোমরা আগের প্যাসেজটা যখন পড়ছো তখন কিন্তু তোমরা দেখছিলা যে হ্যাঁ আমার আরবান এগ্রিকালচারের হেল্প করতেছে, অনেক রকম ভাবে ভূমিকা রাখতেছে, বাট কিছু প্রবলেমও আছে, যে প্রবলেমগুলা উত্তরণ করেও কিন্তু আমরা আরবান এগ্রিকালচারকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু দেখো আমার কিন্তু একদম হলো গিয়ে লাস্টের দিকে আসে, একটা প্রপার গুড প্যারাগ্রাফ স্ট্রাকচার লাস্টে দিয়ে কিন্তু এই জিনিসটাই আসে যে হ্যাঁ অনেক রকম প্রবলেম আছে, বাট ওই প্রবলেমগুলোর এগেনস্টে আমরা কি কি রকম কাজ করতেছি, এই জিনিসটাও কিন্তু আমার নেওয়া লাগবে আগের যে প্যাসেজ ওইটা থেকেই, আমার অপিনিয়ন কিন্তু আমি দিতে পারবো না। ওকে, দেখো কি বলছে, ডেসপাইট চ্যালেঞ্জেস লাইক লিমিটেড ল্যান্ড অ্যাভেলেবিলিটি, মানে অলরেডি দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস, এর মধ্যে কি একটা চ্যালেঞ্জ হলো গিয়ে আমাদের ভূমির পরিমাণ এত অনেক মানে বেশি পরিমাণে নেই, আমাদের খুবই অল্প পরিমাণে ল্যান্ড আছে শহরগুলোতে। ঠিক আছে, এটা দ্বারা কি বোঝায়, ডেসপাইট, ডেসপাইট মানে কি, ডেসপাইট মানে হলো গিয়ে সত্ত্বেও, যে আমাদের হলো এরকম অনেকগুলা অসুবিধা হলো গিয়ে থাকা সত্ত্বেও, দেন আমরা কি করতেছি, দেখো তাহলে আমরা কি করতেছি, ইনোভেটিভ সলিউশনস অ্যান্ড সাপোর্টিং পলিসিস আর ড্রাইভিং ইটস এক্সপেনশন, মানে আরবান এগ্রিকালচার যে এক্সপেনশন হইতেছে ওইটার পিছনে কে কে হেল্প করতেছে, একটা টপিক একজন হেল্প করতেছে, একটা টপিক হেল্প করতেছে হলো গিয়ে সলিউশনগুলো অনেক ইনোভেটিভ, মানে অনেক নিউ জিনিস আমি ইন্ট্রোডিউস করতে পারতেছি, আরবান এগ্রিকালচারের মধ্যে অনেক উদ্ভাবনী জিনিস আমি আনতে পারতেছি, যেই জিনিসগুলো আমার আরবান এগ্রিকালচারকে এগিয়ে নিয়ে যেতে পারতেছে। আরেকটা কি, আরেকটা হলো গিয়ে সাপোর্টিং পলিসিস, আমাদের যেই পলিসিগুলো ওই জিনিসগুলো আমাদের আরবান এগ্রিকালচারকে সামনে অগ্রসর হওয়ার জন্য অনেক রকম ভাবে হেল্প করতেছে, আর ড্রাইভিং ইটস এক্সপেনশন। ঠিক আছে, লিখলাম, দেন হলো লাস্ট লাইন, আরবান এগ্রিকালচার সিগনিফাইস এ পিভটাল শিফট টুয়ার্ডস সাস্টেনেবল আরবান লিভিং, মানে কি আমরা যেই ধরো আরবান লিভিং, যেটা আমরা যারা শহরগুলোতে থাকি, আমাদের একটা বেটার লাইফ, আমাদের একটা সাস্টেনেবল লাইফ লিড করার জন্য আরবান এগ্রিকালচার একটা পিভটাল শিফট, মানে একটা ইম্পর্টেন্ট একটা অগ্রগতির দিকে ভূমিকা রাখছে আরবান এগ্রিকালচার জিনিসটা। এখন দেখো আমি যদি লিখতাম, সো উই আন্ডারস্ট্যান্ড আরবান এগ্রিকালচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ, এইটা লিখলে কি জিনিসটা বেটার হতো, নাকি একদম এই জিনিসটাকে স্পেসিফিক করে লিখলাম, কোন জিনিসটাকে উন্নতি করতেছে ওই জিনিসটা আমি হলো গিয়ে মেনশন করে দিলাম, তাহলে কিন্তু আমার লেখার স্ট্রাকচারটা আরও অনেক গুণ বেটার হয়েছে। ঠিক আছে, তো আই গেস এটা তোমরা সবাই বুঝতে পারছো। সো এইটা ছিল একটা মোটামুটি কি বলা যায়, একটা নিউজ আর্টিকেলের মতো বা এরকম একটা মানে সিরিয়াস একটা বিষয়, খুব এরকমও তোমাদের আসতে পারে, আবার আরেক রকম আসতে পারে, তোমাদেরকে স্টোরি দিতে পারে, স্টোরি। ঠিক আছে, স্টোরি দিয়ে দেন ওইটাকে বলবে হলো হলো গিয়ে সামারি করতে। তো দেখো আমি এখানে একটা স্টোরিও নিয়ে আসছি, আমি একটা তোমাদের জন্য ফিকশনাল স্টোরি, এই স্টোরির গল্পটা আমি তোমাদের বলি। দেখো স্টোরিতে কি বলছে, একটা স্মল ভিলেজ আছে, একটা স্মল ভিলেজের নাম হলো এলডোরিয়া, যে ভিলেজটা একটা
জঙ্গলের মধ্যে। ওই ভিলেজটার মধ্যে অনেক প্রাকৃতিক সৌন্দর্য, অনেক গাছপালা, গাছগাছালি অনেক বেশি, ঠিক আছে। সো ওই যে গ্রামটা এলডোরিয়া, ওই গ্রামে একটা ছোট মেয়ে থাকে, যে মেয়েটার নাম ইলারা। সো ওই মেয়েটা একদিন জঙ্গলের মধ্যে যেতে যেতে একটা হলো গিয়ে সুন্দর গাছ দেখলো একটা, ঠিক আছে। এটা হলো গিয়ে সুন্দর গাছ দেখলো, ওই যে সেঞ্চুরিজ ওল্ড ট্রি, প্রায় কয়েক শত বছর আগে একটা গাছ দেখলো, যেই গাছটার গোল্ডেন লিভস, মানে ওই গাছের পাতা হলো গিয়ে গোলাপি, এবং সেটা হলো গিয়ে সন্ধ্যার আলোতে ঝিলিমিলি করতেছে, এরকম একটা গাছ দেখলো। সো সে ওই গাছটা দেখে খুবই আশ্চর্য হয়ে তাকায় থাকলো। দেন ওই গাছের ভিতর থেকে একটা আওয়াজ আসলো, যে দেখো, শি হার্ড এ জেন্টাল ভয়েস, emanating from the tree. Okay, it introduced itself as Aurelia. ওই গাছটা বলল যে তার নাম অরেলিয়া, দ্য গার্ডিয়ান অফ দ্য ফরেস্ট। ওই গাছটা ছিল হলো গিয়ে জঙ্গলের গার্জিয়ান বা রক্ষাকর্তা, ঠিক আছে। তারপর দেখো ওই গাছটা আরো কি কি বলতেছে, যে ওই গাছটা হলো গিয়ে জঙ্গলকে রক্ষা করে, বাট ওই গাছের যে ম্যাজিক, দেখো, দ্য ট্রিজ ম্যাজিক ওয়াজ ফেডিং, মানে ওই গাছের যে ম্যাজিক্যাল পাওয়ারটা সেটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য ফরেস্ট ওয়াজ ইন ডেঞ্জার, যেহেতু সে এই বনের হলো গিয়ে রক্ষাকর্তা। ইলারা ডিটারমাইন্ড টু হেল্প, আস্কড হোয়াট শি কুড ডু। তারপর যে বাচ্চা মেয়েটা, সে জিজ্ঞেস করলো ও কি করতে পারে, ঠিক আছে। দেন গাছটা কি বললো, অরেলিয়া এক্সপ্লেন দ্যাট অনলি এ পিওর হার্ট কুড rekindle the tree's magic by retrieving a crystal hidden deep within the ancient caves। দেখো অনেক ডিফিকাল্ট একটা সেন্টেন্স, আমি খুবই আমি সিম্পলি এক্সপ্লেন করি। অরেলিয়াকে যে গাছটা, ও বললো কি, দ্যাট অনলি এ পিওর হার্ট কুড রিকেন্ডেল, মানে একটা পিওর হার্টের মানুষই রিকেন্ডেল মানে হলো গিয়ে আলোকিত করা, ঠিক আছে, পুনরায় আলোকিত করা। সে হলো গিয়ে আলোকিত করতে পারবে এই গাছের যেই জাদুকরী শক্তি, ওইটা কিভাবে করতে পারবে, বাই রিট্রিভিং এ ক্রিস্টাল। একটা ক্রিস্টাল হলো গিয়ে লুকানো অবস্থায় আছে, ওইটাকে সে পুনরুদ্ধার করার মাধ্যমে গাছের যে ক্ষমতা, ওইটাকে সে হলো আবার আলোকিত করতে পারবে। তারপর কি বলছে দেখো, হিডেন ডিপ উইদিন দ্য এনশান্টেড কেভ, মানে এটাকে হলো কি, মানে ওই যে ক্রিস্টালটা সেটা গুহায় লুকানো অবস্থায় আছে, গার্ডেড বাই দ্য স্পিরিট অফ অ্যান অ্যানশিয়েন্ট ড্রাগন, আর সেটাকে একটা অ্যানশিয়েন্ট ড্রাগন পাহারা দিতেছে। ওকে, ঠিক আছে, তো সব কিছু বুঝলো ইলারা। সো কি করলো, তারপর দেখো লাস্টে এখানে বলছে, তো দেন দেন ইলারা গেল ওই যে ক্রিস্টালটা, সেটা সে গেল উদ্ধার করতে, অনেক পথ বাধা বিপত্তি অতিক্রম করে সে গুহাতে গেল। দেন ওই গুহাতে গিয়ে সে হলো গিয়ে ড্রাগনকে এনকাউন্টার করলো। ওই ড্রাগনটা তার সাহসিকতা পরীক্ষা করলো, তার মধ্যে কতটুকু কাইন্ডনেস আছে ওই সব কিছু দেখলো, পরীক্ষা করলো। তারপর এইসব দেখে ইমপ্রেসড হয়ে ও, মানে যে ড্রাগনটা, সে তাকে হলো ক্রিস্টালটা দিয়ে দিল। দেন ওই ক্রিস্টালটা নিয়ে আসলো ইলারা, এসে সে হলো ক্রিস্টালটাকে হলো গাছের গোড়ায় রাখলো। দেন গাছের আবার পাতা সব খুব, মানে আরো অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠলো, আর অনেক বেশি গোল্ডেন কালার হয়ে উঠলো। অ্যান্ড টোটাল যেই বনটা, ওইটাও আরো অনেক বেশি আলোকিত হয়ে উঠলো, আরো অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠলো। ওটা একটা স্টোরি মেনলি। ওকে, তো এই স্টোরিটাকে দেখো, এখন আমি যদি হলো গিয়ে সামারি করতে চাই, আমি কি একদম লাইন বাই লাইন, ডিটেইল বাই ডিটেইল প্রত্যেকটা জিনিসকে আমি এখানে আনবো? আমি প্রত্যেকটা জিনিস এখানে আনবো না, আমি জাস্ট সিম্পলি এক্সপ্লেন করে যাবো। দেখো আমি যদি তোমাকে এমনি বলি, আমি এখন টোটাল জিনিসটা এতক্ষণ ধরে যে বললাম, আমি এখন এটা তোমাকে অল্প কথায় বলি। অল্প কথায় বললে কি হবে, একটা ছোট মেয়ে ছিল, ও গেল জঙ্গলে। সে জঙ্গলে গিয়ে দেখলো যে একটা গাছ, ওই গাছের অবস্থা খুব একটা ভালো না। ওই গাছটা মনে করো যে ক্ষীণ হয়ে যাচ্ছে দিন দিন। দেন গাছটা তাকে বললো যে হ্যাঁ, তুমি এই জিনিসটা যদি করো, তুমি যদি ক্রিস্টালটা আনতে পারো, তাহলে আমি আবার আমার আগের রূপ গুণ ফিরে পাবো। ওই ক্রিস্টালটা একটা পাহাড়ের গুহায় আছে, যে পাহাড়ের গুহাতে একটা ড্রাগন পাহারা দিচ্ছে। তারপর সেই বাচ্চা মেয়েটা গেল ড্রাগনের থেকে আনতে ওই ক্রিস্টাল, সে আনতে পারলো শেষ পর্যন্ত, এনে সেই জিনিসটা গাছকে দিল। ওই গাছ আবার উজ্জ্বল প্রাণবন্ত হয়ে উঠলো। এটা স্টোরি, খুবই অল্প কথা, 1 মিনিটের মধ্যে শেষ। দেখো আমি এটার হলো গিয়ে সামারিটা এখন বলবো, খুবই অল্প কথা। দেখো, ইন দ্য ভিলেজ অফ এলডোরিয়া, হ্যাঁ আমি কি বলছি, একটা গ্রাম আছে এলডোরিয়া, যে এলডোরিয়া গ্রামের মধ্যে একটা ছোট মেয়ের নাম হলো ইলারা। সে কি করলো, সে একদিন হাঁটতে হাঁটতে একটা ম্যাজিক্যাল ট্রি আবিষ্কার করলো জঙ্গলের মধ্যে, যে ট্রিটার নাম হলো অরেলিয়া, দ্য ফরেস্ট গার্ডিয়ান। এই যে গাছটা, সে হলো গিয়ে জঙ্গলের গার্ডিয়ান বা অভিভাবক। অরেলিয়া রিভিলস দ্যাট দ্য ফরেস্ট লাইফ সাস্টেনিং ম্যাজিক ইজ ফেডিং, মানে কি, এই যে অরেলিয়া যে গাছটা, ও কি বললো, যে এই জঙ্গলের ম্যাজিকটা হলো গিয়ে আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে।
এখন এটা কি করতে হবে? এখন এই জিনিসটাকে বাঁচাতে হবে আমার। টু সেভ ইট, ইলারা ইমবার্কস অন এ কোয়েস্ট টু রিট্রাইভ ক্রিস্টাল। মানে কি, তার জীবন বাঁচানোর জন্য অরেলিয়ার হলো মানে একটা আমার কি আনতে হবে, ক্রিস্টাল আনতে হবে। যে ক্রিস্টালটা আছে কোথায়, যে দেখো ফ্রম দ্য এনশিয়েন্টেড কেভস, একটা গুহার মধ্যে আছে। আর যে জিনিসটা আমার গার্ড দিচ্ছে একটা ড্রাগনের স্পিরিট। দেখো খুবই অল্প কথায়, আমি খুবই অল্প কথায় অনেক বড় একটা স্টোরির অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট আমি এনে ফেলতে পারলাম। তারপর আমি দেখো ওই স্টোরিতে কি ছিল, হ্যাঁ তারপর ওই যে বাচ্চা মেয়েটা গেল, সে অনেক ব্রেভনেস দেখালো, সে অনেক কাইন্ডনেস দেখালো। তারপর যে ড্রাগনটা সে তাকে ক্রিস্টালটা দিয়ে দিল। এইটা এখানে লিখছে দেখো, ডেমনস্ট্রেটিং ব্রেভারি অ্যান্ড পিউরিটি অফ দ্য হার্ট, ইলারা গেইনস দ্য ক্রিস্টাল। সে হলো গিয়ে ক্রিস্টালটা পাইলো, পেয়ে হলো গিয়ে সে সে এক গাছটাকে দিল ক্রিস্টাল। ওই গাছের যে জাদু শক্তি সেটা আবার উদ্ধার হলো। এটা আমি লিখছি এখানে। ইলারা গেইনস দ্য ক্রিস্টাল, রিভাইটালাইজ দ্য ট্রি অ্যান্ড রিস্টোরস দ্য ফরেস্ট ম্যাজিক, বিকামিং এ হিরো ইন হার ভিলেজ। দেন এই টোটাল গাছটা যখন অনেক উজ্জ্বল প্রাণবন্ত হয়ে উঠলো, পুরা বন অনেক প্রাণবন্ত হয়ে উঠলো, এবং পুরা ভিলেজের মানুষজনের মধ্যে একটা আনন্দের বন্যা বেয়ে গেল। এবং এই যে বাচ্চা মেয়েটা, ওকে সবাই হলো ধন্য ধন্য করতে লাগলো, বা অন্য সবাই ওর প্রতি অনেক গ্রেটফুল হলো। তো বেসিক্যালি এইটাই আমার সামারি। আমি অনেক বড় একটা জিনিসকে আমার মতো করে অল্প কথায় সিকোয়েন্স মানে অর্ডার মেনটেন করে করে লিখবো। ওকে, তো আই গেস দুটো এক্সাম্পল দিলাম। ওই দুটো এক্সাম্পল যদি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, আর তোমরা একটু চিন্তা করবে যে আরও কীভাবে লিখতে। দেখো আমি এটা লিখছি মানে তোমার যে একদম হুবাহু এটাই লিখতে হবে এমন কোনো কথা নাই। তুমি যদি আরও কোনো বেটার ওয়ে বের করতে পারো, আরও কোনো নতুন বিউটিফুল ওয়ার্ড বের করতে পারো, আরও কোনো সুন্দর সেন্টেন্স স্ট্রাকচার বের করতে পারো, দ্যাট উড বি মাচ বেটার। ঠিক আছে? তো আর তাহলে তোমরা ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের যে এরকম স্টোরিগুলো আছে ওইগুলো দেখবো, ওইগুলো পড়বা। ওইগুলো এক্সামে আসলে কিভাবে তুমি লিখবা এখন থেকে হালকা পাতলা চিন্তা করে রাখো। দেখো আবার অনেকে জিজ্ঞেস করেন সামারির জন্য কিছু হলো গিয়ে সাজেশন দেন ভাই। এখন দেখো আমি যদি তোমাকে জাস্ট 8-10টা হলো গিয়ে সাজেশন দিই, তুমি 8-10টাই পড়লা, 8-10টাই মুখস্থ করলা, আর কিছু তুমি হলো শিখলা না। তুমি কিভাবে আসলে মানে একটা আনকমন জিনিস আসলে কিভাবে অ্যান্সার করতে হবে ওই জিনিসটা তুমি হলো গিয়ে শিখলা না। তখন যদি এক্সামে গিয়ে যদি একটা আনকমন জিনিস আসে, ওইখানে গিয়ে কিন্তু তুমি আটকে যাবা। ঠিক আছে? এর চেয়ে তুমি হলো গিয়ে সাজেশনের পিছনে না ঘুরে তুমি যদি জিনিসটা কিভাবে লিখতে হয়, তুমি যদি পুরো প্রসেসটা হলো গিয়ে শিখে যাও, তাহলে কিন্তু এক্সামে একটা আনকমন জিনিস আসলেও তুমি সেটা অ্যান্সার করতে পারবা। সো আমি এটাই এখানে চেষ্টা করলাম, যদি একটা আনকমন জিনিস আসলে তুমি কিভাবে লিখবা। দেখো আমি এইখানে যে জিনিসটা দিচ্ছি এটা কিন্তু অনেক আনকমন একটা জিনিস, বাট এই জিনিসটা আইগ্লাস আমি যেভাবে এক্সপ্লেন করছি, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো মনোযোগ দিয়ে, আই হোপ এইসব জিনিস পরীক্ষা যদি আনকমন স্টোরিও একটা দেয়, তুমি জিনিসটাকে খুব ভালো মতো ওয়েল আর্টিকুলেটেড ওয়েতে লিখতে পারবা, অ্যান্ড ইউ উইল গেট এ ভেরি গুড মার্ক। ঠিক আছে সবাইকে, আসসালামু আলাইকুম, সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।